আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে নামাজ শেষে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময়, দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনা। বায়তুল মোকাররমে 5টি জামায়াত। পরীক্ষা, তার জন্য দোয়া ছিলাম, দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। দল, জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান চলছে। পাড়া মহল্লায় চলছে পশুর চামড়া সংগ্রহ। সরকার নির্ধারিত দামে কিনে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। তদারকির না থাকায় সুযোগ নিচ্ছে না। আর এখানে বিক্রি করতে আসি, এটা বলে 600 টাকা, এখানে বললো 600 টাকা করে, এটা কোনো মাইনে হইলো? এপ্রিলে নির্বাচন সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলছে বিএনপি। সংকট সমাধানে অর্থবহ ভোট জরুরি। মন্তব্য জামায়াতের। নাগরিক সমাজের মতে কাটবে আস্থাহীনতার সংকট। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। সাবান দিয়ে হাত ধোয়াটা খুবই দরকার, এবং খুব ভিড়ের জায়গায় গেলে সবারই মাস্ক পরা উচিত। গত বছর তার আগের বছর শেষ হয়ে গেলেও কিন্তু কিছু কিছু পজিটিভ পাওয়া যাচ্ছিল, ইদানিং কিন্তু আবার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজধানীর পরিবাগে হামজা জামাল সহ জাতীয় দলের ফুটবলারদের ঈদের নামাজ আদায়। সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে দিতে চান ঈদ উপহার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর চলছে পশু কোরবানি। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান জামায়াত। মোনাজাতে পরিবার, মুসলিম উম্মার জন্য দোয়ার পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে মুক্তি কামনা করেন মুসল্লিরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ জামাতে অংশ নিয়ে সবার কাছে দেশের জন্য দোয়া চান। আলমগীর স্বপনের রিপোর্টে দেখব বিস্তারিত। কোথাও মেঘলা আকাশ, কোথাও রোদের ঝলক। এর মাঝে ঈদ জামাতে সামিল হতে হাজারো মানুষ জাতীয় ঈদগাহর পথে। এবার মুসল্লিদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম থাকলেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। দেশের প্রধান ঈদ জামাতে সামিল হন 25 থেকে 30 হাজার মুসল্লি। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। ঈদগাহে প্রবেশের জন্য পেরুতে হয় নিরাপত্তার কয়েকটি স্তর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সকাল 7:30টায় নামাজ শুরু করেন। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সবাই একাকার ঈদ জামাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন এখানে। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা। সরকার প্রধান সবাইকে জানান ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানালাম। দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। দুনিয়ার মুসলমানদের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়। পরীক্ষা, তার জন্য দোয়া ছিলাম, দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম। পিতামাতার জন্য দোয়া চাইছি এবং মৃত দাদা দাদির জন্য দোয়া চাইছি। রাষ্ট্রের জন্য ফিলিস্তিন ভাই বোনদের দোয়া করছি। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রার্থনাও ছিল তাদের। নতুন করে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একতা এবং সততা, যেটা আমাদের ভিতরে অভাব দেখা দিয়েছে আসলে। দল, জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে। সুষ্ঠু একটা নির্বাচন হয়, এটাই আমরা দেশের মানুষের দোয়া করতেছি, আর যাতে মানুষ শান্তি থাকতে পারে। একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা আইনের শাসন, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই। আল্লাহ, তুমি আমাদের দেশকে, দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলার শক্তি দান করো। পরিবার ছেড়ে জাতীয় ঈদগাহ নামাজের নিরাপত্তা দায়িত্বে থেকে খুশি ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। নানু বাসায় যাব, এসে
খাবো, গরু কোরবানি করবে, সবার সাথে মহব্বত আদায় হবে। নিজেদের খুশি বিসর্জন দিয়ে আমরা যে মানুষের নিরাপত্তা দিচ্ছি, এটা অনেক বড় একটা পাওয়া। দেশের জনগণ শান্তিতে থাকলে আমাদের এটাই শান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের আদর্শে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা। দেশে সংকট বিভক্তি আছে সম্ভাবনাও। কোরবানির ত্যাগের আদর্শে এর মাঝে ছড়িয়ে যাক ঐক্যের বার্তা, গড়ে উঠুক ন্যায়, সমতা ও সম্প্রীতির বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। সকাল 7টা থেকে বেলা 11:45 পর্যন্ত একে একে 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনার মোনাজাত করেন মুসল্লিরা। বিগত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় অনেকেই শঙ্কায় ছিলেন বৃষ্টির, তবে ঈদের দিনের সকালটা শুরু হয় এমন রোদ ঝলমলে। প্রথম জামাত ছিল সকাল 7টায়, তার আগেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ লোকে লোকারণ্য। ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন মুসল্লিরা। ছিল কড়া নিরাপত্তা। প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। নামাজ শেষে ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাত করেন মুসল্লিরা। মোনাজাত শেষে পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যেহেতু বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, এখানে নামাজ পড়া এবং আমার ছেলেরাও পছন্দ করে। খুবই ভালো লাগলো, সবার জন্য দোয়া, দেশবাসীর জন্য দোয়া। এই মসজিদে যেহেতু একটু অন্যরকম ভালো লাগে, শান্তি পাই, সেজন্য সবসময় এই মসজিদে আসার এবং নামাজ পড়ার চেষ্টা করি। প্রথম জামাতের পর জাতীয় মসজিদে একে একে অনুষ্ঠিত হয় আরও 4টি জামাত। সবার জন্য দোয়া করলাম, দাদা দাদি পরিবারের সবার জন্য। জাতি একটা ক্রান্তিকাল পার করছে, আমরা চাচ্ছি যে আমাদের আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি। যারা কবরবাসী হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি, তারা যাতে জান্নাতবাসী হয়। বায়তুল মোকাররম সহ রাজধানীর 118টি ঈদগাহ এবং প্রায় 1,500-এরও বেশি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। কোরবানির তাৎপর্যই হলো মানুষের মনের পশুত্ব, নির্মমতা, নিষ্ঠুরতা আর বিভৎসতা দূর করা। এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, বিগত সময়ে দেশের মানুষ যে লোভ, লালসা, বিভৎসতা দেখেছে তা বিসর্জন দিয়ে সবার মধ্যে মানবতা আর ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক, অর্জিত হোক মনের তাকওয়া। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর পাড়া মহল্লায় চলছে কোরবানির আমেজ। ঈদের নামাজ শেষ করে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতর, কেউ বা মূল সড়কে। কোরবানি দাতাদের অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। 3 ভাগ করা হবে এই মাংস। গরিব, অসহায় আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখবেন বাকিটা। কসাই সংকটের কারণে অনেকেই আগামীকালও কোরবানি দেবেন। কোরবানি মানেই হচ্ছে উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। আমরা যদি বিলিয়ে দিতে পারি, নিজেকে সর্বন্তকরণে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি, নিঃসন্দেহে আমাদের কোরবানি সার্থক হবে। আমরা নিজেরা মাংস খাই, প্রতিবেশীদের মাংস দিই এবং আমাদের মানে যারা এফোর্ড করতে পারে না তাদেরকে আমরা হেল্প করি। আমার ফুফি, আমার চাচা চাচি, তারপর অনেক আত্মীয় স্বজনকে পাঠায়। মানুষের খেদমতে আছি, এটাই অনেক আনন্দ। বলে দিন পাচ্ছি না, কারণ সিটি কর্পোরেশনের সেই উদ্যোগগুলো এখানে তেমন প্রতিফলিত হচ্ছে না। আমি অন্য জায়গা থেকে এখানে আমি বিলি করছি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশ জুড়ে চলছে পশু কোরবানি। দর্শক, বরিশালে যেতে চাই, আমার সহকর্মী কাউসার হোসেন সেখানকার অবস্থা জানাবেন। কাউসার, কি দেখছেন? চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন চলছে? পরিচ্ছন্নতা কর্মসূচি কি শুরু হয়েছে কিনা? ইশরাত, যারা কোরবানি দিয়েছেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তারা
পশুটি কোরবানির পরে কিন্তু নিজেদের উদ্যোগে যে প্রাথমিক যে বর্জ্য রয়েছে সেটি ধোয়া মোছার কাজ করেছেন। তবে যে অন্য যে বর্জ্যগুলো রয়েছে সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হবে এবং বরিশাল সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি দুপুর 2টা থেকে শুরু হবে। তবে সিটি কর্পোরেশনের থেকে আগেই নির্দেশনা দিয়ে রাখা হয়েছে যে যারা কোরবানি দেবেন তারা জানি একটি নির্দিষ্ট স্থানে সেই বর্জ্যগুলো জড়ো করেন বা এক জায়গায় মজুদ রাখেন। সেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা যারা আছেন তারা সেই বর্জ্যগুলো সংগ্রহ করবেন এবং রাতের মধ্যে সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং যেসব জায়গায় সিটি কর্পোরেশনের কর্মীরা যেতে পারবে না সেই ব্যাপারেও কিন্তু এটি নির্দেশনা দেওয়া আছে। 3টি হটলাইন নাম্বার রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের, যে নাম্বারে ফোন দিলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে চলে যাবে এবং সেই বর্জ্যগুলো তারা সংগ্রহ করবেন। এবং সিটি কর্পোরেশনের প্রায় 100 খানেক পরিচ্ছন্নতা কর্মী এই বর্জ্য অপসারণ কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে। 10টি ট্রাক রয়েছে এবং 3টি লোডার রয়েছে, যার মাধ্যমে বর্জ্যগুলো বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। এবং রাতের মধ্যে, অর্থাৎ সিটি কর্পোরেশন বলছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে বরিশাল নগরীতে যে কোরবানির যে বর্জ্য রয়েছে সেগুলো অপসারণ করার নিশ্চিত করেছেন। এবং পাশাপাশি তারা জানিয়েছেন যে আরও 2-1টি টিম স্ট্যান্ড বাই রয়েছে যারা আগামীকাল যারা কোরবানি দিবেন তাদের জন্য, এবং সেই ময়লাগুলো তাৎক্ষণিক অপসারণ করা হবে। এবং পাশাপাশি কোরবানির যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু এরই মধ্যে সংগ্রহ করা শুরু হয়েছে এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের আমরা দেখেছি যে বাড়ি বাড়ি গিয়ে চামড়াগুলো সংগ্রহ করছেন এবং সেই চামড়াগুলো নির্দিষ্ট স্থান অর্থাৎ মাদ্রাসা বা মসজিদে গিয়ে জড়ো করা হচ্ছে এবং সেখান থেকে সন্ধ্যার পরে বা বিকেল নাগাদ চামড়া ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে কাউসার। মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বর্গফুট নয়, এবারও পিস হিসেবে চামড়া কিনছেন তারা। তবে পাইকারদের প্রতিনিধিদের কাছে বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন, মিলছে না প্রত্যাশিত দাম। বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে লাগছে না। রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 65 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, আর ঢাকার বাইরের দাম 1150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন, দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি। এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। অভিযোগ, ব্যাপারীরা সরকারের নির্দেশনা মানছেন না। অভিযোগ করেছেন কেনা দামের অর্ধেক দিতে যাচ্ছে। এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে। পাইকারদের প্রতিনিধিরা বলছেন সরকার লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা রক্তযুক্ত চামড়ার জন্য সেই দর চাচ্ছে। 1100 কিনছি, 1000 টাকাও কিনছি, খালি 2টা মাল কিনছি আপনার কাছে 850 টাকা করে। এখন উনি কয়ে 600 টাকা করে। এখানে 600-700 টাকা দাম বলতেছে, এইভাবে করলে কিভাবে চলবো? এটা মানুষ বুঝার চেষ্টা করতে হবে আমরা কোন মালের দামটা দিছে। এটা কি কাঁচা মালের দাম দিছে না এটা আমাদের লবণ লাগানো মালের দাম দিছে? তো এটা তো অরিজিনালি লবণ লাগানো মালের দাম দিছে, এটা তো কাঁচা মালের দাম দেয় নাই। দর্শক, চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করব আমার সহকর্মী রিমন রহমানের কাছ থেকে। তিনি রয়েছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। রিমন, ব্যবসায়ীদের কাছ থেকে একটি আক্ষেপ বারবারই শোনা যাচ্ছে, চামড়ার দাম তারা ঠিকমতো পাচ্ছেন না। চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। ইশরাত, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সায়েন্স ল্যাব এলাকায় এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিবহনে কিন্তু চামড়া নিয়ে আসা হচ্ছে, কাঁচা চামড়া। আর যে বিষয়টি বললেন সেটি হচ্ছে যে সরকার যে বাণিজ্য মন্ত্রণালয় যে মূল্যটি বেঁধে দেয় সেটি লবণযুক্ত চামড়া, কিন্তু ঈদের দিন বা ঈদের পরের দিন যে চামড়াটি নিয়ে আসা হয় সেটি তো কাঁচা চামড়া। অর্থাৎ কাঁচা চামড়ার দাম কত হবে সেই নির্ধারণটা কিন্তু করে দেওয়া হয় না বাণিজ্য মন্ত্রণালয় থেকে, যার ফলে একটি সংকট এখানে রয়ে যায় প্রতি বছর। আমরা এবারও দেখলাম যে আসলে একটি বড় বা বাছারি চামড়ার যেটির দাম হওয়ার কথা 1000 টাকার বা 1200 টাকার উপরে লবণ ছাড়া, সেটি কিন্তু 600 থেকে 700 টাকায় হচ্ছে। অর্থাৎ এখানে যারা মৌসুমী ব্যবসায়ী বা এখানে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা আসছেন, তারা এসে চামড়া এখানে দিচ্ছেন, কিন্তু সেই চামড়া তারা সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে চামড়া বেশি দামে কিনে আনা হয়েছে, কিন্তু এখানে এসে বিক্রি করার ক্ষেত্রে এখানে সেই মূল্য পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 600-700 টাকায় মূলত এবারে যে একটি দাম দেওয়া হচ্ছে
কিন্তু একটি বড় চামড়ার দাম তুলনামূলক 1200-1300 টাকা হওয়া উচিত বলে তারা জানিয়েছে। এখানে যারা আড়তদারের প্রতিনিধি রয়েছেন তারা কিনছেন, তারা বলছেন যে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটি যারা আসছেন তারা লবণযুক্ত চামড়ার দামই এখানে বিক্রি করতে চাইছেন, তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে আসলে এই বৃষ্টির মধ্যে বা একটি চামড়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে দাম কিছুটা আরও কমিয়ে দেওয়ার তারা যারা কিনছেন তারা চেষ্টা করছেন। অর্থাৎ চামড়ার যে আসলে মূল্য, সেই মূল্য প্রতি বছর একটি সংকট তৈরি হয়, সেই সংকট এবারও রয়েছে। অর্থাৎ চামড়ার দাম পাওয়া না পাওয়া নিয়ে যে অভিযোগ সেটি বিস্তর, এবং এখানে যারা চামড়া সংগ্রহ করে নিয়ে আসছেন তারা বলছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি চামড়া যে দামে কিনেছেন সেই দাম আসলে তিনি পাচ্ছেন না, 200 থেকে 300 টাকা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এর চেয়ে বেশি দাম দেওয়ার সুযোগ নেই। কারণ দর্শক, রিমন জানাচ্ছিলেন সায়েন্স ল্যাবের অবস্থা। ধন্যবাদ আপনাকে রিমন। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ড আর মহল্লাতে এই কাজে নিয়োজিত আছেন 20,000 পরিচ্ছন্নতা কর্মী। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন হাটের বর্জ্য অপসারণ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ধারণা করা হচ্ছে এবছর ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে 50,000 টনের বেশি বর্জ্য হবে। তবে কর্পোরেশনের কার্যক্রম নিয়ে অভিযোগ রয়েছে নগরবাসীর। পলিথিন পাচ্ছি না, সিটি কর্পোরেশনের সেই উদ্যোগগুলো এখানে তেমন প্রতিফলিত হচ্ছে না। আমি অন্য জায়গা থেকে এখানে আমি বিলি করছি। ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় হচ্ছে বৃষ্টিপাত। সকাল 11টার পর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বেলা 11টার পর রাজধানীর তেজগাঁও, ফার্মগেট সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি নামে। কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল। 11:15 নাগাদ বাড়িধারা ও বাড্ডা এলাকায় বৃষ্টি নামে। সব এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও। সকাল থেকেই ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল। এমন বৃষ্টি কোথাও স্বস্তি তৈরি করলেও অনেকের জন্য ছিল দুর্ভোগের কারণ। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয়। এই বছরের ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চন্দ্রিমা উদ্যানে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জানান, বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন। প্রত্যাশা পূরণ হয়নি। গরম বৃষ্টির চিন্তা করে নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত ছিল। কোরবানির কথা স্মরণ করে ত্যাগের মহিমাকে ধারণে জনগণের সাথে থাকার কথা জানান মির্জা ফখরুল। জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সহ দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি। কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতি যেন তেন ভোট আর চায় না। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না। প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না।
প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের জন্য 3টি গরু কোরবানি দেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে, সেই সাথে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্বজনদের খোঁজ খবর নেন তিনি। আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণাকে ইতিবাচক বলছেন সচেতন নাগরিক সমাজ। প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার সংকট কেটে যাবে বলে মনে করেন তারা। তবে এসএসসি পরীক্ষা, আবহাওয়া ও রমজান নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। অবশেষে সরকারের তরফ থেকে এলো রাজনৈতিক দলগুলোর কাঙ্ক্ষিত সেই ঘোষণা। নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ডক্টর ইউনূস। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। যদিও এমন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত, আর সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করলে সরকারের অবস্থান আরও স্পষ্ট হতো। প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে তার এই ঘোষণায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হবে। একটা ডেট এসেছে, সেটা বেশ পজিটিভ দিক, কিন্তু সেই একই সাথে আমাদের বলতে হয় যে কেন সেটা এপ্রিলে, ডিসেম্বরে কেন না, সেটার কিন্তু গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। বিশ্লেষকরা বলছেন এপ্রিলের শুরুতে গরম ও কালবৈশাখীর বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। অন্যদিকে মার্চ জুড়ে থাকবে পবিত্র রমজান, ফলে নির্বাচনী প্রচারণা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। গত 15 বছর 16 বছরে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে পারে নাই। আমার কাছে মনে হয় যে বৃষ্টি সেক্ষেত্রে বড় কোনো বাধা হবে না। এপ্রিলে অনেক গরম পড়ে যায়, তারপরে পয়লা বৈশাখের প্রোগ্রাম, তারপরে বৈশাখী ঝড় আছে, বৃষ্টি আছে। যদিও বিশ্লেষকরা বলছেন সংস্কার ও নির্বাচন পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। প্রধান উপদেষ্টার ঘোষণায় রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমবে বলে মত তাদের। পলিটিক্যাল পার্টির নিবন্ধন কিছু কাজ আছে, এই কাজগুলো আবার ধরেন যে নির্বাচন পর্যবেক্ষণ, এখানেও সংস্কারের ব্যাপার আছে। এই যে কাজগুলো, সেগুলো হয়তো ইলেকশন কমিশন তাদের রোড ম্যাপ এবং একই সঙ্গে জুলাই যে চার্টার হবে সেগুলো বিবেচনা করেই সামনের দিকে এগোবে। নির্বাচন দিলে সংস্কার করা যাবে না, আর সংস্কার করতে গেলে নির্বাচন করা যাবে না, পুরো একদম হাস্যকর এবং ফালতু কথাবার্তা আর কি। এদিকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 3.5 দশক পর ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত 3 মাসের জন্য শিথিল করেছে সরকার। চাইলেই রপ্তানি কার্যক্রম শুরু করা যাবে, এ ব্যাপারে সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে চামড়া ব্যবসায়ী আড়তদাররা খুশি হলেও আপত্তি জানাচ্ছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন এতে ঝুঁকিতে পড়বে বড় ধরনের বিনিয়োগ। গেল কয়েক বছর পশু চামড়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কোরবানি দাতারা। মেলেনি কাঙ্ক্ষিত পরিমাণ দাম, বিনা অর্থে চামড়াও দিয়েছেন কেউ কেউ। এই বিষয়টি ভাবিয়ে তোলে অন্তর্বর্তী সরকারকে। চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে ওয়েট ব্লু রফতানির সিদ্ধান্ত এসেছে। চামড়া ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই কারণে ওয়েট ব্লুর মালটা তাড়াতাড়ি বিক্রি হয়, তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, তাড়াতাড়ি চালু হলে ভালো। এখনো যদি ওয়েট ব্লু রপ্তানির সুযোগ সত্যি দেয়, তাহলে যারা ছোট ব্যবসায়ী আছে, স্বল্প পুঁজির ব্যবসায়ী আছে, তারা নাটোর থেকে 2000 পিস চামড়া কিনে নিয়ে গেল, 3 দিন 4 দিনে ওয়েট ব্লু হয়ে গেল, 5 দিনে রপ্তানি করলো, 6 দিনে রিটার্ন আবার নাটোরে এসে চামড়া কিনতে পারবে। ওয়েট ব্লুর বেনিফিটটাই এখানে।
চীন, হংকং, কোরিয়া, ইতালি, জাপান এবং স্পেনেও ফিনিশড চামড়ার পাশাপাশি ওয়েট ব্লু রফতানির সুযোগ রয়েছে। তবে ট্যানারি মালিকরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে ঝুঁকিতে পড়বে তাদের বিনিয়োগ, নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক চামড়া শিল্পে। 1990 সালে কিন্তু হোয়াইট ব্লু ব্যান করা হয়। এখন যদি আবার হোয়াইট ব্লু আমরা এক্সপোর্ট করি তাহলে আমাদের যে শিল্প একটা সেটা আসলে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেক কর্মসংস্থান আছে, অনেক শ্রমিক কাজ করে, আমাদের ব্যাংকে অনেকে ঋণগ্রস্ত, ব্যাংকের দায় দেনা আছে অনেকে। যদি আজকে আমরা হোয়াইট ব্লু বা কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিই তাহলে আমাদের স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে। আত্মঘাতী সিদ্ধান্ত এবং আমার শিল্পের জন্য একটা বড় হুমকি, কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই আপনার ভ্যালুয়েশন আপনার বেড়েছে। আমরা এখানে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছি, কিন্তু এখানে আমাদের বিনিয়োগ ঝুঁকির ভিতরে পড়বে। 1990 সালের আগে ওয়েট ব্লু চামড়া রফতানি উন্মুক্ত ছিল। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন 80 বছরের এক প্রবীণ। নতুনভাবে সংক্রমণ ছড়াচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন সাধারণত জুলাইয়ে কোভিডের প্রভাব বাড়ে, এবারও হয়নি ব্যতিক্রম। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। একই সাথে হালকা উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন তারা। কয়েক বছর করোনার আধিপত্য দেখেছে পুরো বিশ্ব, ভয়াবহতা দেখেছে বাংলাদেশও। সরকারি হিসেবে করোনায় মারা গেছে প্রায় 4.5 লাখ মানুষ। দ্রুত ভ্যাকসিনেশনের রেহাই মিলেছিল অনেকটাই, তবে মাঝে মধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছে কোভিড-19-এর নানান ভ্যারিয়েন্ট। এবার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট LF7, XFG এবং NB181-এর সন্ধান পাওয়া গেছে প্রতিবেশী ভারতে। গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কয়েকজন। বাংলাদেশেও ওমিক্রনের প্রভাব বেড়েছে। সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিডে মারা গেছেন 80 বছর বয়স্ক একজন। নতুন করে শনাক্ত হয়েছে 3 জন। এর আগের দিন শনাক্ত 7 জন। তবে কি আবারও বেড়েছে করোনা? IDCR যে জেনোম সিকোয়েন্সিং করে অল্প অল্প নমুনা নিয়ে, সেখানে দেখা গেছে ওমিক্রনের ধরনগুলোই কিন্তু আছে এবং এটা নতুন কোনো ধরনের উদ্ভব হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়াটা খুবই দরকার, এবং খুব ভিড়ের জায়গায় গেলে সবারই মাস্ক পরা উচিত। গত বছর তার আগের বছর শেষ হয়ে গেলেও কিন্তু কিছু কিছু পজিটিভ পাওয়া যাচ্ছিল, ইদানিং কিন্তু আবার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। প্রত্যেকটা হাসপাতালে কোভিডের কর্নার কিন্তু আগে থেকে ছিল, এখনও কিন্তু আমাদের আছে, যে রোগী আসলে আমাদের ভর্তি নেওয়ার মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে। তারপর সতর্ক হতে হবে, কারণ যখন সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু আসলে সব ক্ষেত্রে সবার জন্য কিন্তু এটা কষ্টকর। বিশ্লেষকরা বলছেন করোনা মৌসুমী রোগ নয়, তবে বাংলাদেশে প্রতি জুলাইয়ে এর প্রভাব বাড়ে। শিশু ও বয়স্ক মানুষদের তুলনামূলক ঝুঁকি বেশি, তাই এর প্রভাব বিবেচনায় সতর্ক থাকতে হবে সবাইকে। অন্যান্য রোগ হলে যেই রোগে তার প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের ঝুঁকি, গর্ভবতী নারীদেরও প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের জন্য ঝুঁকি, বা আপনি দীর্ঘদিন একটা ঔষধ খাচ্ছেন যে ঔষধে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল থাকে, তাহলেও কিন্তু তাদের জন্য কোভিড মানে বিপদের কারণ হতে পারে। যদি একটু ঠান্ডা কাশি দেখা যায় অবশ্যই টেস্টটা করে নেওয়া ভালো, কারণ কোভিডের অতীতকে ভুলে নেয়। আসলে কোভিডের যে আতঙ্কটা ছিল, কিন্তু এখনও মানুষের যে ওই আগ্রহটা টেস্টটা করতে আসবে সেটা কিন্তু এখন ওরকম লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের যেটা সবার জন্য জানা দরকার। বিশেষজ্ঞরা বলছেন আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন স্বল্প মেয়াদে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে, তবু ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধি মানাই মূল ভরসা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। বাংলাদেশের পাশাপাশি উপমহাদেশের 2 দেশ ভারত ও পাকিস্তানেও আজ বিপুল উৎসাহে উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মিয়ানমার ও চীনের মুসলিমরাও ঈদ পালন করছেন আজ। সবখানেই মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়, বিশেষ দোয়া করা হয় গাজার নিপীড়িত মানুষের জন্য। ঈদ উদযাপন করছেন নিউজিল্যান্ডের মুসলিমরাও। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। বরাবরের মতোই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে। অংশ নেন লাখো মুসল্লি।
আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা উচিত। বহু যুদ্ধ চলছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সব ধর্মের মানুষের মধ্যে একতা প্রয়োজন। ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা পশু কোরবানি দিতে পারছে না, দরিদ্র বঞ্চিত যারা, আমার অংশ থেকে তাদের দিতে চাই, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চাই। কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় ঈদ জামাত ছিল সাম্ভালের শাহী জামে মসজিদে। উৎসব ঘিরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্যেও মসজিদে মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। প্রার্থনা করেন বিশ্ববাসীর শান্তি ও কল্যাণে। রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ইউনিটি কমিটির ব্যানারে ঈদগাহে ফুল বর্ষণ করা হয় মুসলিমদের ওপর। মুসলিম প্রধান দেশ পাকিস্তান জুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত। মুসলিম বিশ্বের শান্তি ও সংহতি প্রার্থনা করা হয় দোয়ায়। পরে কোরবানির মাংস বিতরণ করা হয় অসহায় দুস্থদের মাঝে। উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ উদযাপন করছে নিউজিল্যান্ডের মুসলিমরাও। যথাযথ মর্যাদায় ঈদুল আজহা পালন করছে মিয়ানমারের মুসলিমরাও। ইয়াঙ্গুনে আয়োজন করা হয় সবচেয়ে বড় ঈদ জামাত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।